তো অনেক অপেক্ষার পরে ওয়ার টু সিনেমা চলে এসেছে। তো তোমাদের জন্য নিয়ে আসলাম ওয়ার টু সিনেমার এক্সপ্লেইন। এই সিনেমার এমনও টুইস্ট আছে যা দেখলে তোমার মাথা ঘুরিয়ে যাবে। তো চলো আর বেশি দেরি না করে সিনেমাটি এক্সপ্লেইন করা যাক। তো তোমাদের কাছে একটি রিকোয়েস্ট থাকবে, তোমরা যারা এই চ্যানেলে নতুন তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। গল্প শুরু হয় মাস্টারের জন্মদিন উদযাপনে কামাকুরা, জাপানে। একজন শিষ্য মাস্টারের কাছে এসে জানায় সে এসেছে, তুমি এখান থেকে পালিয়ে যাও। মাস্টার হাসি দিয়ে বলল, ওকে আসতে দাও। তাড়াতাড়ি মেজর কবির এখানে এসে পড়ল। কেউ মাস্টারকে দেখে জিজ্ঞেস করল, তুমি কি একা? কবির বলল, হ্যাঁ। মাস্টার তখন পোষা নেকড়েদের পাঠালো কবিরকে মারার জন্য, কিন্তু কবিরের মতো না। নেকড়েরা শান্ত হয়ে গেল। তারপর নেকড়ে মাস্টারের কাছে এসে বলল, আজ আমার মৃত্যুর দিন। মাস্টার বলল, আজ আমার ৭০তম জন্মদিন, আমি ১০০ বছর বাঁচতে চাই। কবির যখন পিস্তল বের করলো, মাস্টার বলল, এখানে শান্তি বজায় রাখা হয়, পিস্তল রেখে হাত মেলাও। তারপর শুরু হলো মাস্টারের লোকদের আর কবিরের মধ্যে লড়াই শুরু হতেই কবির নিজের মতো করে মাস্টারদের লোকদের মারতে শুরু করলো। সেটা দেখে মাস্টার পালাতে লাগলো, কিন্তু কবির তাকে পালাতে দিল না। মাস্টার যখন হেলিকপ্টারে চেপে পালানোর চেষ্টা করছিল, কবির হেলিকপ্টারের সামনে এসে মাস্টারকে গুলি করে ফেলল আর হেলিকপ্টারটা ক্র্যাশ করে দিল। এছাড়াও এই লড়াইয়ের সিকোয়েন্সটা অসাধারণ। এরপর সিনটা বদলে আমরা দেখি কবির বার্লিন, জার্মানির একটা বারে বসে আছে। সেই মুহূর্তে থেকেই জানা যায় কবির একটা সিরিয়াল কিলার। সে টাকার জন্য কাজ করে, জাপানের মাস্টারদের জন্য। তাকে কন্ট্রাক্ট কিলিং এর মাধ্যমে হত্যা করা হলো। তো যে কেউ কাবিরের কাছে কন্ট্রাক্ট দেয়, কাবিরকে বলে, তুমি কারোর সাথে কাজ করতে হবে না। কাবির বলে, আমি একলা কারোর জন্য কাজ করি না। মালিক বলে, তুমি তো ইতিমধ্যে যে লোকটার জন্য কাজ করবে তার অনেক কাজ করে ফেলেছো। সে তো জাপানেরও কন্ট্রাক্ট ছিল, আমি শুধু ডিল করেছি। এখন কাবির জানতে চায় সে কে। মালিক বলে, কালী। কাবির কালী নাম শুনে জিজ্ঞেস করে, ভারতীয়? মালিক কোনো উত্তর দেয় না এবং বলে, এখন তোমার কালীর সাথে ইন্টারভিউয়ের সময়। কাবিরকে যতক্ষণ না একটা জায়গা থেকে তালা দিয়ে ধোয়ার মাধ্যমে অচেতন করা হয়, সিনটা এয়ারফোর্স ক্লাবে শিফট হয়, যেখানে উইং কমান্ডার কাব্য লুৎফারকে তার অসাধারণ কাজের জন্য সম্মাননা দেওয়া হয়। কাব্য রাজীব লুৎফার মেয়ের সম্মাননা অনুষ্ঠানে লুৎফার তার মেয়ের সঙ্গে নাচছে। তখনই অজানা একটি নাম্বার থেকে ফোন আসে। ফোনটা নিয়ে বের হয়ে গেল। দৃশ্য বদলে হিমালয়ের এক জায়গায় চলে যায়, যেখানে কাবিরকে দেখা যায়। সে জায়গায় কালী কৃত্রিম বুদ্ধিমত্তার মাধ্যমে কবিরের সঙ্গে দেখা করতে আসে। তারপর দেখা যায় কালী আসলে কোনো ব্যক্তির নাম নয়, এটা একটা গোষ্ঠীর নাম। এখানেই রাশিয়া ও দক্ষিণ এশিয়ার মানুষের সাথে অন্তর্ভুক্ত। তাই কালীর ইন্ডিয়া দায়িত্বে থাকা মানুষটি কবিরকে বলল, আমরা তোমার উপর অনেকদিন ধরেই নজর রাখছি। এতদিন পর্যন্ত তুমি যেসব কাজ করেছো সব আমাদেরই। তাই এখন তোমার সুযোগ এসেছে আমাদের দলের একজন হয়ে ওঠার। কবির জিজ্ঞেস করলো, তুমি কি করো আর আমি কিভাবে তোমার সঙ্গে যোগাযোগ করতে পারি? কালীর ইন্ডিয়ার লোক বলল, আমরা বিভিন্ন দেশের অর্থনীতির কাজ করি, পরের কাজটা শেষ করলেই তুমি আমাদের দলে যোগ দেবে। কবির জিজ্ঞেস করলো, কাজের বিস্তারিত কোথায় পাবো? তারপর তোমাকে জানানো হচ্ছে যে অ্যাসাইনমেন্ট তোমার পিছনে আছে। কবির ঘুরে দেখলো একটা মানুষ বাঁধা, মুখ ঢাকা। সে কবিরের কাছে এসে মুখ খুলল আর দেখলো সে আর কেউ নয়, নিজেই। তার বস লুৎফর মুখ খুলে সে কবিরের দিকে থুতু ছুড়ল। লুৎফর বলল, সে একজন গাদ্দার। অন্যদিকে কালী তাকে জানালো এই অ্যাসাইনমেন্ট লুৎফরকে মারার জন্য। এই সময় 2 বছর আগে আমস্টারডাম দেখানো হলো। লুৎফর কবির কাছে কিছু খবরের কাগজ দেখিয়ে বলল, এই পাগলামি যেটা এই দেশগুলোতে চলছে তার পিছনে একটা গ্রুপ আছে যার নাম কালী। তারা বিভিন্ন দেশের অর্থনীতি ধ্বংস করছে আর নানা সমস্যা সৃষ্টি করছে। এটা শুনে যদি তুমি জিজ্ঞেস করো তাহলে আমি শেষ করে দেব। লুৎফর বলে, কালীকে দেখা যায় না, তাছাড়া তারা একা নয়, দক্ষিণ এশিয়ার অনেক দেশের সঙ্গে জড়িত। তারা খুবই শক্তিশালী। এখন তারা ভারতের পিছনে লেগেছে। এটা কবিরের দৃষ্টিতে দেখা যায় না। ঠিক আছে, আমি অন্ধকারে তাদের মেরে ফেলবো। কবিরের কথাগুলো স্পষ্ট করে কে যেন কবির আসলে কন্ট্রাক্ট কিলিংয়ে ছড়িয়েছিল। মূলত সে কালের ভিতরে ঢুকতে চেয়েছিল। এটা আরো স্পষ্ট হয় যখন কবির লুসারাকে এখন মেরে ফেলতে চাইছে না,
কিন্তু সবাই লুৎসরা হিসেবে তাকে ঘিরে ধরেছে, বলছে আমাকে মেরে তাদের দলে যোগ দিও। কবির স্যারকে মারতে চায় না, কিন্তু লুৎফর আদেশ দিয়েছে মারতে, কারণ তার দেশের কথা আগে আসে। কবির তখন অসহায় হয়ে পড়ে আর তার বসকে মেরে ফেলে। রসিফের মৃত্যুর ঘটনা দ্রুত ছড়িয়ে পড়ে। লুৎফর হত্যার ঘটনাস্থলে আসে, মেয়ে কবিয়া সেখানে আসে এবং জানতে চায় কে তাকে মেরেছে। এই অজানা ব্যক্তির রেকর্ড করা ভিডিও ফুটেজ দেখানো হয়। কবিয়া ভিডিও দেখে বুঝতে পারে মেজর কবিরই তার বাবাকে মেরেছে। তার রক্ত গরম হয়ে যায় রাগে। এই পর্যায়ে দৃশ্যটা বদলে যায় আর দেখা যায় কবির কালীর সাথে আরেক জায়গায় একটা মিটিংয়ে আসছে। মিটিংয়ে ভারতের প্রতিনিধি মাস্ক খুলে বেরিয়ে আসে। কবির তাকে দেখে গোল্ডেন গ্ল্যাডিয়েটর মনে করে, তাই গ্ল্যাডিয়েটর আর কালী কবিরকে অভিনন্দন জানায়, কারণ সে তার কাজ শেষ করেছে। সাথে সাথে কবিরকেও কালীর টিমে যোগ দেওয়া হয় আর তাকে ট্রেনিংয়ের জন্য ডাকা হয়। তারপর কবির লুৎসা থেকে জিজ্ঞেস করে, কেন আমাকে খুনের ভিডিও দেখিয়েছ? সম্ভবত বিমার জন্য, যাতে আমি আমার কাজে আর ফিরে যেতে না পারি। কালিয়ের ভারতীয় সংবাদদাতা বলে, হ্যাঁ, প্রথম কাজ হলো লুৎসাদের পুড়িয়ে ফেলা, পরে আমরা আমাদের লোকজনকে ওদের জায়গায় বসাবো। দৃশ্য বদলায় এবং দেখায় লুথরের শেষ কাজ। সেখানে রয়ের নতুন প্রধান আসেন তার সমবেদনা জানানোর জন্য, যার নাম বিক্রান্ত কোল। বিক্রান্ত নতুন প্রধান হওয়ার পর কবিয়া কাবায়াকে বলে, আমরা টিমে কবিরকে ধরব। যদি কবায়া টিমে যোগ দিতে চায়, বিক্রান্ত বলে, আমাদের টিমে কোনো মেয়ে থাকবে না। তখন লুৎরার বন্ধু বলে, কবিয়া কম নয়, তাছাড়া আমাদের কেউ একজন দরকার কবিরকে ধরিয়ে দেওয়ার জন্য। কারো মতো কেউ নেই কবিরের, যার কেউ ঠিকঠাক খবর রাখে না। বিক্রম জিজ্ঞেস করে, সে কে আসলে? এরপর সিনটা বদলে মেজর বিক্রমের দেখা মিলে। তারা বন্দি নেয় এবং অনেক মায়েরাকে তাদের আস্তানায় আটকে রাখে। এই ঝুঁকিপূর্ণ অপারেশনে বিক্রম একাই, কোনো অস্ত্র ছাড়াই ড্রোনের মাধ্যমে সরাসরি সোমালিয়ার আস্তানায় যায়। মেজর বিক্রম গিয়ে সব জলদস্যুদের শেষ করে, ভারতীয় সেনাদের বন্দীদের মুক্ত করে এবং মাথায় দারুণ একটা ধাক্কা নিয়ে বাড়ি ফিরে আসে। এই লড়াইয়ের দৃশ্যটাও অসাধারণ ছিল। কবিরকে কিভাবে মারা যাবে সেই নিয়ে সদর দপ্তরে একটা মিটিং হয়, যেখানে মিটিংয়ে বিক্রমও উপস্থিত ছিল। তাই চিফ বিক্রান্ত মিটিংয়ে বললেন, কবির একাই লুৎফরকে মারেনি, টিম বলল কাব্যই মেরেছে, এমনকি আমাকে সেই ভিডিওটাও পাঠিয়েছে। কিন্তু কাবির সবসময় লুৎফরকে নিজের বাবা মনে করত। অন্যদিকে লুৎফর কবিরকে নিজের ছেলের চেয়েও বেশি ভালোবাসত। তো এটা কিভাবে হলো? বিক্রম শুধু এই আলোচনাগুলোতে নিজের ক্ষমতা দেখায়। সে বলল, আমাকে ওই মিশন দাও, আমি একাই সব খেলা শেষ করতে পারি। কিন্তু কেউ কোনো সূত্র পায় না, কারণ অপরাধের জায়গাটা একদম পরিষ্কার ছিল। তারপর কাব্যিবিয়া মনে পড়ে যে কবিরের একটা প্রেমিকা ছিল, তার নাম নায়না। নায়নার একটা বাচ্চা আছে। তারপর দৃশ্য বদলে যায় স্পেনের একটা শহরে, যেখানে নায়নার মেয়ে রুমি কানে ইয়ারফোন নিয়ে আরেকবার রুমির সঙ্গে কথা বলছে। কবির রুমিকে নিজের মেয়ের মতো বড় করেছে। রুমির টিম বুঝতে পারে রুমি কারোর সঙ্গে কথা বলছে। বিক্রম কবিয়াকে জিজ্ঞেস করে, সে কি কবিরকে গুলি করবে? কবিয়া চুপ থাকলো। ওই সময় কবিরের কাছে একটা মেসেজ আসে, জানানো হয় রুটিনটাকে তাড়া করছে। এটা জানার সঙ্গে সঙ্গেই কবির রুমিনকে নিরাপদ জায়গায় চলে যেতে বলে। এর পাশাপাশি কবির কিছু লোককেও আহত করে। সেফ জোনের দিকে এগোতে লাগলো। এবার রুহিকে বলা হলো কবিরকে সেফ জোনের দিকে মাইক্রো স্টার্ট দিতে। রুহি জিজ্ঞেস করলো, তোমার কোন গাড়ি? কবির বলল, একটুও না, কিন্তু এখন তোমাকে একটা চুরি করতে হবে, যেভাবে আমি শিখিয়েছি। এদিকে কবিরের সঙ্গে কাবিরের মুখোমুখি হয়। মুখোমুখি হবার পর কবিয়া প্রশ্ন করল, তুমি কি আমার বাবাকে মেরেছ? কবির চুপ থাকলো। তখন কাবিয়া বুঝতে পারল কবিরই হত্যাকারী। তাই যখন সে গুলি চালাতে গেল, গুলির আগেই গুলি বের করলো কবির। দুজনের মধ্যে বেশ একটা লড়াই লেগে গেল। দেখা যাচ্ছে কবিয়াও বেশ মারে। এ সময় রুহি সুযোগ নিয়ে গাড়ির দরজা খুলে দিল। সেটা শুনে কবির বলল, একটা নির্দিষ্ট জায়গায় আসতে। এদিকে কাব্যকে এড়িয়ে সে স্প্রিং রশি দিয়ে নামলো আর রুহির গাড়ি নিয়ে পালিয়ে গেল। বিক্রম সামনে গাড়ি চালাচ্ছিল আর কবিরকে গাড়ির পেছনে। একসময় তাদের মধ্যে একটা দৌড় শুরু হয়েছিল। দৌড়ের সময় বিক্রম ব্রিজের দুর্ঘটনায় পড়ল, কিন্তু তখন কবিরের গাড়ি স্প্যানিশ পুলিশের ঘোড়া টোপে ছিল। বিক্রম তো বন্দুক নিয়েই নেমে এলো,
কিন্তু কবির ভয় পেল না, উল্টো মেয়েটাকে প্রস্তুত থাকতে বলল। বিক্রম যখন কবিরের গাড়ির সামনে এসে দাঁড়ালো, গোলাগুলি ছুড়ে পড়ল। কবির ব্রিজ থেকে লাফ দিয়ে ট্রেনের উপর পড়ে গেল, কিন্তু এমনভাবে পড়ল যে রুহি প্রায় ট্রেন থেকে পড়ে যাওয়ার উপক্রম হয়। কবির যেভাবেই হোক রুহিকে বাঁচানোর চেষ্টা করে, সেটা দেখে বিক্রম সাহায্য করতে আসে, একবার রুহিকে বাঁচায়। কবির আর বিক্রম প্রথমবার মুখোমুখি হয়, কিন্তু তাদের সামনে একটা সুড়ঙ্গ এসে দাঁড়ায়। যদি ট্রেনটা সেই সুড়ঙ্গের মধ্যে ঢুকে যায় তাহলে পুরো ট্রেনটাই ধ্বংস হয়ে যাবে, আর ট্রেনের ভিতরে অনেক যাত্রী আছে। আবার কবির আর তার মেয়ে শুধু ইঞ্জিনে আছে। সবার জীবন বাঁচানোর জন্য বিক্রম আগে ভাগে ইঞ্জিনটা ট্রেন থেকে আলাদা করে সবাইকে রক্ষা করে। অন্যদিকে কবির আর রুহি নদীতে ঝাঁপ দেয়, তাই সেই যাত্রায় বিক্রম কবিরকে ধরে ফেলতে পারেনি। কবিরের পরে রুহি হিমাচল প্রদেশে মোনালিতে আসে। যারা ওরাই দেখেছে তারা খালিদের কথা মনে রাখবে। খালিদের মা এই মানালিতে থাকেন। কবির রুহিকে তার বাড়িতে নিয়ে যায়। খালিদের মা অনেকদিন পর কবিরকে দেখে খুশি হন। তারপর কবির রুহিকে বলে এটাকে সংরক্ষণ করতে। খালিদের মা গর্বের সঙ্গে এটা রাখতে চায়। কবির ইয়েমেনের আইসিস বেশে আসে। সেখানে কবির কালির ভারতের প্রতিনিধির সঙ্গে দেখা করে। কালির ভারতীয় প্রতিনিধি আবার কবিরের একটা মিশন আছে। কবির বলে রোয়ের একটা বন্ধু থাকলে ভালো হতো। কালির প্রতিনিধি আপাতত ক্যাবিনেটের একজন বন্ধুর মতো। সে একটা ভিডিও দেয়, আর ভিডিওতে সে দেখতে পায় তো বন্ধুরা এই সিনেমাটি অনেক বড়, যার কারণে এই ভিডিওটি পার্ট পার্ট করে দিতে হবে। এটা ছিল ভিডিওর প্রথম পার্ট, এরপরে আসবে দ্বিতীয় পার্ট। তোমরা যারা দ্বিতীয় পার্ট দেখতে চাও তারা অবশ্যই বেশি বেশি করে কমেন্ট করো, আর যারা এই চ্যানেলে নতুন আছো তারা প্লিজ সাবস্ক্রাইব করে দিও। দেখা হবে এরপরের পার্টে। আরেকটা কথা, এই ভিডিওর যে স্ক্রিপ্ট ছিল সেই স্ক্রিপ্টে প্রচুর পরিমাণে ভুল ছিল, যার কারণে পড়তে অসুবিধা হয়েছে, কিন্তু তোমাদেরকে বোঝানোর জন্য আমি যথেষ্ট ভালোভাবেই পড়ছি। তো ভুল ত্রুটি সব ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখেও।